আসসালামু আলাইকুম। প্রথমে রান আউট মিস, তারপর দুইটা ক্যাচ মিস, একই সাথে আপনার বোর্ডে 236 রান, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আপনি চিন্তা করতে পারেন যে এরকম সুযোগ যদি নিউজিল্যান্ডের মতো একটা দলকে বারবার দেয়া হয়, তাহলে তারা কি সুযোগের সদ্ব্যবহার করবে না? একই সাথে মুশফিক এবং মাহমুদুল্লাহ থাকার পরেও বাংলাদেশ দলের এই হাল কেন? এবং যাদেরকে ব্যাটিং স্তম্ভ বলা হতো বা ধরা হতো, তাদের পারফরমেন্স এত বাজে কেন? এবং চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে আজকে নিউজিল্যান্ডের বিপক্ষে 5 উইকেটের ব্যবধানে হেরে গেছে এবং এই ম্যাচ হারার কারণে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে প্রথম দল হিসেবে বিদায় নিচ্ছে। এবং একই সাথে বাংলাদেশের যে একটা হতশ্রী পারফরমেন্স, এবং একই সাথে দীনেশ কার্তিক তিনি বলেছেন যে বাংলাদেশ আগামী 2 বছরের মধ্যে জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ডের যে লেভেল, সেই লেভেলে বাংলাদেশ ক্রিকেটে চলে যাবে। তো আমার প্রশ্ন হচ্ছে যে একটা টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে বাংলাদেশ দল কি কখনো কোনো প্রিপারেশন নিয়ে যেতে পারবে না, বা প্রিপারেশন কি নেবে না? দেখেন, ম্যাচে কি হয়েছে না হয়েছে সেটা যারা ম্যাচটা দেখেছেন তারা অবশ্যই জানেন। বাট তারপরে আমি যদি ম্যাচ নিয়ে কথা বলি, তাহলে বাংলাদেশ টস হেরে প্রথমে ব্যাট করতে আসে এবং মোটামুটি ধরতে পারেন যে ওপেনিং পজিশনটা আজকে একটু ভালো ছিল, যেহেতু নাজমুল হোসেন শান্ত তিনি ওপেনিং করেছে তানজিদ হাসান তামিমের সাথে। এবং একই সাথে বাংলাদেশ দলের প্লেইং একাদশে দুইটা পরিবর্তন ছিল, সেখানে খুবই সারপ্রাইজিংলি সৌম্য সরকারকে ড্রপ করানো হয়েছে এবং যেটা প্রত্যাশিত ছিল যে নাহিদ রানা তিনি দলে ঢুকবেন এবং সেটাও তানজিম হাসান সাকিবের জায়গায়, কিন্তু সৌম্য সরকারকে ড্রপ করে মাহমুদুল্লাহ রিয়াদকে দলে ফেরানো এটা কতটুকু যুক্তিযুক্ত ছিল সেটা কিন্তু আমার সবচেয়ে বড় একটা প্রশ্ন। এবং যেখানে মুশফিকের মতো একজন প্লেয়ার, খুব সিনিয়র লেভেলের প্লেয়ার, এখন তিনি পারফরমেন্স কোটায় খেলছে নাকি তিনি সিনিয়র কোটায় খেলছে সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না। এবং মুশফিকের মতো একজন প্লেয়ার দলে থাকার পরেও যিনি পারফরমেন্স করতে পারতেছে না এবং লাস্ট একটা বছরে মাত্র একটা 50 রয়েছে, এরকম একটা প্লেয়ারকে আপনি ক্যারি করতেছেন। সেখানে সৌম্য সরকার তিনি মাত্র একটা ম্যাচই খারাপ করেছে এবং সর্বশেষ যে ওডিআই ম্যাচটা বাংলাদেশ খেলেছে সেখানে সৌম্য সরকারের কিন্তু ভালো করেছে। এবং একই সাথে তার ফিটনেস নিয়ে একটু সমস্যা থাকতে পারে, কিন্তু তাই বলে যে আপনি এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে সৌম্য সরকারের মতো একটা প্লেয়ারকে আপনি একাদশ থেকে ড্রপ করবেন, সেটা আসলে কতটুকু মানানসই সেটা আপনারা ভালো জানেন এবং আপনারা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ দল প্রত্যেকটা আইসিসি টুর্নামেন্টে যে হাইপ তুলে যায় এবং যাওয়ার আগে যে কথাবার্তা বলে যায়, সেই কথাবার্তাকে তারা ধরে রাখতে পারে। এবং ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি যেভাবে শুরু করেছিলেন, অর্থাৎ প্রেস কনফারেন্সে তিনি বলেছেন বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছে, কিন্তু আদৌ এই দলটা কি চ্যাম্পিয়ন হওয়া তো দূরের কথা, একটা ম্যাচে জেতার মতো দল ছিল বা তাদের কি এনাফ কোনো প্রিপারেশন ছিল? কখনোই ছিল না। আপনি যদি দেখেন তাহলে বাকি যে 6টা টিম আছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, আফগানিস্তানকে বাদ দেন, তারাও বাংলাদেশের মতো উইদাউট প্রিপারেশন নিয়ে আসছে এবং তাদের পারফরমেন্সে কিন্তু বাংলাদেশের চাইতেও নাজুক। সো বাকি যে 6টা টিম আছে এরা কিন্তু সবাই কেউ না কেউ দ্বিপাক্ষিক সিরিজ বা ট্রাই সিরিজ খেলে তারপরে তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসেছে। বাট বাংলাদেশ দল তারা এনাফ সময় পাওয়ার পরে তারা কিন্তু একটা দ্বিপাক্ষিক সিরিজ তারা করতে পারেনি এবং কোনো একটা দলকে আমন্ত্রণ জানাতে পারেনি, সেটা যে কোনো দল হোক। ম্যাচ প্র্যাকটিসের চেয়ে বড় প্র্যাকটিস কিন্তু কোনোটাই হতে পারে না। দেখেন, মাঠের পারফরমেন্স যেমনই ছিল বাংলাদেশ দল কিন্তু নর্মালি এরকমই খেলে আসে এবং আপনি কখন দেখেন নাই যে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে গিয়ে 300+ রান করবে বা 350 রান করবে বা 400 রান করবে, এরকম দল কিন্তু বাংলাদেশ না। কারণ তাদের ট্রেডিশন হচ্ছে 220 থেকে 40 বা 260 বা 280, এর বেশি কিন্তু বাংলাদেশ করতে পারবে না। এটা ভাই আপনি সবাই জানি, এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। বাট ম্যাচগুলো যে হেরেছে বাংলাদেশ, হারার যে একটা সিস্টেম থাকা দরকার, বা হারবে কিন্তু হারার আগে হারতে নেই এরকম একটা মন মানসিকতা বা মনোবল নিয়ে যে তারা খেলতে নামবে, এরকম খেলা কি আপনি দেখেছেন? ভাই আমি অন্তত দেখি নাই। এবং বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে কিন্তু ওই ধরনের কোনো কিচ্ছু ছিল না। আপনি যদি দেখেন তাহলে নিউজিল্যান্ডের বিপক্ষে আজকে যে ম্যাচটা, পাওয়ার প্লের প্রথম 6 ওভারে বাংলাদেশের বলাররা যে এগ্রেশন নিয়ে বল করেছে, এরপরে কি বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে ওই এগ্রেশন দেখেছেন? বা ক্যাপ্টেন হিসেবে মাঠের ভিতরে প্লেয়ারদেরকে চেয়ার করা, অনেক বেশি উজ্জীবিত করা, এটা কি ক্যাপ্টেন তিনি নিজে করতে পেরেছেন? বা যখন দেখলো যে দুইজন লেফট হ্যান্ডি ব্যাটসম্যান, তখন একটা অফ স্পিনার বলারকে কেন না নিয়ে এসে একের পর এক পেস বোলারদের দিয়ে দিচ্ছে এবং তারা দ্বিধার্সে সেট হলো, তারপরে মেহেদী হাসান মিরাজকে নিয়ে আসলো এবং তারা মোটামুটি চলতেছে এবং সহজ একটা রান আউট সেটা মিস করলো। এরপরে মেহেদী হাসান মিরাজ তিনি পয়েন্ট থেকে একটা ক্যাচ মিস করলেন এবং একই সাথে মাহমুদুল্লাহ রিয়াদ সিনিয়র ক্রিকেটার তিনিও একটা ক্যাচ মিস করলেন। এবং বাংলাদেশের পুঁজি হচ্ছে 237 রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ডকে, যারা আবার চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে হট ফেভারিট একটা টিম। এবং এর আগে তারা পাকিস্তানের সাথে ট্রাই সিরিজে তারা চ্যাম্পিয়ন হয়েছে এবং একই সাথে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে, অর্থাৎ স্বাগতিক পাকিস্তানকে এক প্রকার উড়িয়ে দিয়েছে। সেখানে এরকম একটা শক্তিশালী দলের বিপক্ষে যদি আপনি 237 রানের টার্গেট দেন, সেই দলের বিপক্ষে কিভাবে খেলতে হবে আপনারা কি জানেন না? নাজমুল হোসেন শান্ত আজকে 77 রান করেছে, সেটাও 110 বলে। তার স্ট্রাইক রেট কতটুকু সেটা আপনি হিসাব করে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। এরপরে জাকির আলী অনিক বর্তমানে বাংলাদেশের একমাত্র ক্রাইসিস ম্যান এবং
দলের প্রয়োজনে তার ব্যাট সবসময় হাসে এবং তিনি মানে কন্টিনিউয়াসলি ভালো পারফর্ম করে যাচ্ছে। এখন সেই ভালো পারফরমেন্স কতদিন তিনি করতে পারবেন সেটা কিন্তু সবচেয়ে এখন বড় বিষয়, কারণ একটা প্লেয়ার তো প্রতিদিন ভালো খেলবে না। এবং জাকির আলী অনেক তিনি যে পজিশনে খেলেন সেই পজিশনে প্রত্যেকদিন ভালো খেলার পসিবিলিটি খুবই কম। তিনি সময় পাচ্ছেন বিধে তিনি ভালো খেলছেন, বাট তাকেও কিন্তু একটা সময় দেখা যাবে যে একাদশ থেকে ড্রপ করানো হয়েছে শুধুমাত্র এই কারণে যে তিনি ভালো রান করতে পারে না। এবং বাকি যে ক্রিকেটার এর মধ্যে আমি সবচেয়ে বেশি সমালোচনা করতে চাই মুশফিকুর রহিমকে নিয়ে, কারণ মুশফিকুর রহিম তিনি বাংলাদেশ ক্রিকেটকে অনেক দিয়েছে, তার বয়স অনেক হয়ে গেছে, তার বাংলাদেশ ক্রিকেটে দেওয়ার মতো আর কোনো কিছু আছে বা তিনি কি ওইরকম ফর্মে রয়েছে? আপনি যদি অস্ট্রেলিয়ার মার্কাস স্টোয়নিসের দিকে তাকান, তাকে তো অস্ট্রেলিয়া দল তাদের স্কোয়াডে রেখেছিল, কিন্তু তিনি মনে করেনি যে আমার এনাফ কোনো প্রিপারেশন নেই এবং আমি ওডিআই টিমের সাথে চলি না বা আমার ওই রকম পারফরমেন্স এখন নেই। তিনি নিজে থেকে একদম নামটা প্রত্যাহার করে নিয়েছেন, প্লাস তিনি অবসর নিয়েছেন। সেখানে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ যারা বয়স্ক প্লেয়ার হিসেবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ড করেছে, তারা এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে আছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এইসব সিনিয়র প্লেয়ারদেরকে সাথে নিয়ে ঘুরতেছে এবং এর জায়গায় যে জুনিয়র কোনো প্লেয়ারকে প্রিপেয়ার করবে সেটার কোনো চিন্তা ভাবনা কখনোই আমরা দেখিনি। এবং সাকিব আল হাসান, তামিম ইকবাল যাওয়ার পরে আপনি যদি দেখেন তাদের জায়গায় কিন্তু এখনো কোনো রিপ্লেসমেন্ট তৈরি হয়নি এবং মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম হয়তো কয়েকদিন পরে চলে যাবে বা সর্বশেষ যে ম্যাচ পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচের পর হয়তো এদেরকে আর দেখা নাও যেতে পারে। সো এরপরে আপনি কাদেরকে খেলাবেন সেরকমের কোনো প্রিপারেশন নিয়ে আছে? নেওয়া কিন্তু নেই। এবং এক তামিমের সাথে জুটি করার জন্য আপনি কতগুলো ওপেনার চেঞ্জ করেছেন তার কোনো হিসাব আছে? সাকিব আল হাসান চলে গেছে, একটা পজিশন নিয়ে এত বেশি পরীক্ষা নিরীক্ষা হচ্ছে যে মেহেদী হাসান মিরাজ তিনি কখনো অন ডাউনে খেলছেন, তিনি কখনো ফোর্থ ডাউনে খেলছেন, তিনি কখনো ফিনিশিং, মানে হজবরল একটা অবস্থা। এবং প্রথম দিকে যখন বাংলাদেশ কোচিং প্যানেলে কোচ মোহাম্মদ সালাউদ্দিন তিনি যুক্ত হলেন তখন প্লেয়ারদের মধ্যে একটা মন মানসিকতা ছিল, তাদের মধ্যে একটা ভালো বন্ডিং ছিল, কিন্তু এই যে বিপিএল খেললো, বিপিএল খেলার পরে তারা হুট করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গেল এবং সেখানে ম্যাচ প্র্যাকটিসের যে একটা ঘাটতি সেটা যে একদম ওইভাবে ফুটে উঠলো এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা চেয়ে দেখলো। তারা কি জানে না ফারুক আহমেদ তিনি তো ক্রিকেটের মানুষ, তিনি তো ক্রিকেটটা বোঝে, তিনি সাবেক ক্যাপ্টেন ছিলেন, সাবেক নির্বাচক ছিলেন, এখন তিনি বোর্ড সভাপতি। সো তার মাথায় কি কোনো আইডিয়া নাই যে একটা টি-20 ফরম্যাটের টুর্নামেন্ট খেলে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা টুর্নামেন্টে কি খেলতে যাওয়া অতটা সহজ? এবং তারা এখন কি করবে জানেন, যখন বাংলাদেশ দল বাংলাদেশে ব্যাক করবে তখন ওই বোর্ড থেকে বলা হবে যে আমাদের যেহেতু সময় পাইনি, আমরা মাত্র কয়েকদিন আগে দায়িত্ব নিয়েছি, সো আমাদের কোনো সময় ছিল না, নেক্সট টুর্নামেন্ট আমাদের টার্গেট, যেটা নাজমুল হাসান পাপন সবসময় বলে আসছেন যে আমাদের টার্গেট নেক্সট টুর্নামেন্ট। সো এইভাবে নেক্সট টুর্নামেন্ট আসলে কবে আসবে? এবং একই সাথে দীনেশ কার্তিক তিনি একটা মন্তব্য করেছেন যে বাংলাদেশ টিম নেক্সট 2টা বছরে তারা জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ডের লেভেলে চলে যাবে এবং তার যে কথা সত্যি হবে সেটা আমি অন্তত দেখতে পাচ্ছি এরকম কিছুই। কারণ আপনি যদি দেখেন তাহলে বাংলাদেশ দল যে কনসিস্টেন্ট পারফরমেন্স করবে এবং এখন ওডিআই টিমের যে পারফরমেন্স এবং অন্য দলগুলোর যদি পারফরমেন্স আপনি দেখেন তাহলে তাদের প্রাথমিক লক্ষ্য থাকে তারা যদি আগে ব্যাট করে তাহলে 350 রান করবে, মিনিমাম তারা 300 রান করবে, এরকম একটা লক্ষ্য নিয়ে তারা মাঠে নামে। কিন্তু বাংলাদেশি ব্যাটাররা কিন্তু সেই লক্ষ্যটা নিয়ে নামে না এবং তাদের যে আদিকালের যে একটা লক্ষ্য ছিল যে 220, 180, 240, 50, 60 এই পর্যন্ত তারা রান করবে এবং প্রতিপক্ষকে সেখানে আটকেও দিবে। এবং এই বাজে কাজগুলো সবচেয়ে বেশি হয়েছে মিরপুরের মাঠে এবং বাংলাদেশের মাঠে। এবং সাকিব আল হাসান তিনি এমনি এমনিতে বলেনি যে মিরপুরের মাঠে যদি কোনো ক্রিকেটার খেলে তাহলে তার কেরিয়ার ধ্বংস। এবং রিসেন্টলি নাইম শেখ সেই কথাটা মনে করে দিয়েছেন যে মিরপুরে আমার খেলতে খেলতে আমার অবস্থা এমন হয়েছে যে আমি আমার ক্রিকেটটায় হারিয়ে ফেলেছিলাম এবং একই সাথে তিনি জাতীয় দলের রাডারের বাইরে চলে গেছেন। এবং সেই দলটা নিয়ে আমরা এত বেশি গর্ব করি, এত বেশি কথা বলি, এত বেশি আলোচনা করি, রাত জেগে খেলা দেখি, সময় নষ্ট করে খেলা দেখি, তার কি একটু পরিমাণে কি আমাদের যে এত কষ্ট বা তিতিক্ষা সেটা কি একটু হলেও তারা কি দেখে না, একটু ওকে দাম দিতে পারবে না? প্লেয়ারদের মধ্যে কোনো সিরিয়াসনেস, কোনো ভাব নেই। এবং এর আগে টুর্নামেন্ট শুরুর আগে তামিম ইকবাল খান তিনি গিয়ে প্রত্যেকটা প্লেয়ারকে রাতের বেলা ওইরকম একটা ভোজ ডিনারের আয়োজন করলো এবং সেখানে ডিনার পার্টিতে তারা সারা রাত পর্যন্ত মজা করলেন। পরের দিন ইন্ডিয়ার ম্যাচ এবং ম্যাচে গিয়ে যা হওয়ার সেটাই হয়েছে এবং বাংলাদেশ প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তারা বিদায় নিল। এবং বাংলাদেশ যেভাবে ক্রিকেটটা খেলেছে এতে করে আমি একটা কথাই বলবো যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি বাংলাদেশের জায়গায় শ্রীলঙ্কা যাইতো অ্যাটলিস্ট টুর্নামেন্টের ভাই এরকম রংটা হারাইতো না। এবং সাকিব আল হাসানকে অবশ্যই আমরা মিস করেছি এবং তামিম ইকবাল খান তাকেও মিস করেছি। সর্বশেষ একটা কথা বলবো আমি যে বাংলাদেশ ক্রিকেট দল যে অবস্থাতে আছে এই দলকে যদি বাঁচাতে চান বা ক্রিকেটকে যদি আমরা বাঁচাতে চাই তাহলে আমাদেরকে সম্মিলিতভাবে এদের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং বাংলাদেশ দলকে আগের অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এবং আপনি যদি দেখেন তাহলে ক্রিকেট বোর্ডে যে সিন্ডিকেটগুলো রয়েছে এই সিন্ডিকেটগুলো যতদিন আপনি না ভাঙবেন ততদিন বাংলাদেশ ক্রিকেট কোনো দিনও আগাবে না। এবং একই সাথে দীনেশ কার্তিক তিনি আরও একটা কথা বলেছেন যে ইন্ডিয়া এবং বাংলাদেশ একমাত্র ক্রিকেট বোর্ড যাদের কোনো ঋণ নেই এবং যাদের টাকা সবচেয়ে বেশি। ইন্ডিয়া যেখানে অনেক উপর লেভেলে চলে গেছে বাট বাংলাদেশ কেন পারছে না?
আপনি যদি চিন্তা করে দেখেন তাহলে ঢাকা প্রিমিয়ার লিগ হচ্ছে, সেখানে 220 বা 30 রানের একটা পিচ করা হবে, সেখানে কখনো 350, 300 বা 400 রানের কোনো পিচ করা হবে না। এবং যদি অন্য দেশগুলোর কথা চিন্তা করেন, সেখানে পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া আর ইংল্যান্ড বা সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ার কথা তো বাদই দিলাম। সাবকন্টিনেন্টে সবসময় আমরা জানি যে স্পিন বলটা ভালো হয়, স্পিনটা একটা বেশি হয়, কিন্তু অন্যান্য দেশগুলো তারা কিন্তু অনেক বেশি ইমপ্রুভ করেছে এবং তাদের ঘরোয়া লিগের যে পিচগুলো এগুলো অ্যাটলিস্ট তারা ইমপ্রুভ করেছে, কিন্তু বাংলাদেশ কি সেটা করতে পেরেছে? সেটা কিন্তু করতে পারেনি। সো অনেক কিছু কথা বলার আছে, এগুলো নিয়ে হয়তো আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো। তবে আজকের যে ম্যাচটা হলো ভাই, বিশ্বাস করেন এই ম্যাচটা নিয়ে আমি মোটেও স্যাটিসফাই ছিলাম না। যদিও পাওয়ার প্লের ভিতরে খুব একটা খারাপ বল করেনি বাংলাদেশ, নাহিদ রানা, তাসকিন আহমেদ তারা খুব ভালো বল করেছে এবং একসাথে মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন তারাও খুব ভালো বল করেছে। বাট একটা কথা কি জানেন, নিউজিল্যান্ডের মতো একটা দলের বিপক্ষে তারা যে পরিমাণ ফর্মে রয়েছে, তাদের বিপক্ষে আপনি 236 রান করে ম্যাচ জেতার যে একটা আশা করবেন, এটা ভাই কখনো সম্ভব না। যাই হোক, আপনাদের মতামত আশা করছি। আর চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।